শুভ সন্ধ্যা। মধুছন্দা কাঞ্জি, শুভ সন্ধ্যা। আজকেও সবাইকে আগে বলেছিলাম, আজকে ওই মহামানব আসে আর নেতাজি থেকে ভগবানজি, এই দুটো থেকেই আবার আলোচনা করব। আমি আশা করব যাদের কাছে এই বইগুলো আছে সেইগুলো হাতের কাছে থাকলে সুবিধা হবে। আগে মেনশন করেছিলাম। আমি এখন আলোচনা করব ওই মহামানব আসে, যে অ্যাবরিজড এডিশন 2010-এর, যে সব ভলিউমগুলো কালেক্ট করে একসঙ্গে যেটা হয়েছিল, তার 213 পেজে, এই 213 পেজে মহাকাল কথন যেটা আছে, এটা হচ্ছে প্রেক্ষাপটটা হচ্ছে ওটেন এপিসোড। এই ওটেন এপিসোড আমি পরপর কটা এপিসোড নিয়ে বলে যাব, কটা ওইটা ওটেন এপিসোড। এই ওটেন এপিসোডটা নিয়ে যত বাঙালি বায়োগ্রাফার্সরা আছে, ইভেন ঐতিহাসিকরা আছে, তারা যথেষ্ট কনফিউজড। এবং অনেক ঐতিহাসিক বা বায়োগ্রাফার অন নেতাজি তারা লিখেছেন যে এই যে ফিজিক্যাল অ্যাসল্ট অন প্রফেসর ওটেন, এতে সুভাষচন্দ্র নিজে ইনভলভ ছিলেন। দ্যাট ইজ এ রং পারসেপশন। তার কারণটা বলছি, কেন তারা রং পারসেপশন এবং কেন তারা রং। গত 70 বছরে অনেকগুলো ভলিউমস বেরিয়ে গেছে সুভাষচন্দ্রের সঙ্গে ওটেনের এই যে এপিসোডটা, অনেকগুলো বই বেরিয়ে গেছে, অনেকগুলো সিরিয়াস বই। লাস্ট যে বইটা বেরিয়েছে সেটা হচ্ছে যে সুভাষচন্দ্র কি ওটেনকে মেরেছিলেন, একটা বড় ভলিউমই আছে অনলি অন দিস এপিসোড, প্রায় 200 পেজ কলেজ স্ট্রিটে পাওয়া যায়। তার আগে অনেকগুলো বই বেরিয়েছে, এইগুলো থেকে পরিষ্কার। তখন মনে রাখবেন, তখন এই ইস্যুর উপরে তখন বিভিন্ন পত্রপত্রিকাতে এডিটোরিয়াল বেরিয়েছিল। যখন সুভাষচন্দ্র জাস্ট কৈশোর প্রবেশ করছেন, কিশোর, তাকে নিয়ে এডিটোরিয়াল বেরিয়েছিল। একটা প্রেসিডেন্সি কলেজ, গভর্নমেন্ট কলেজে একটা স্টুডেন্ট স্ট্রাইক হয়েছে এবং এ নিয়ে কলেজ একটা কমিটি কমিশনের মতো বসিয়ে, ইনভেস্টিগেশন কমিটি বসিয়েছিল, বিশ্ববিদ্যালয় বসিয়েছিল, গভর্নমেন্ট বসিয়েছিল, মানে গভর্নমেন্ট এডুকেশন ডিপার্টমেন্ট বসিয়েছিল। এবং আপনারা যদি দেখেন, সেইখানে সুভাষচন্দ্রকে যতগুলো প্রশ্ন করা হয়েছে, কোনো প্রশ্নই কিন্তু কখনো করা হয়নি এরকম যে সুভাষ তুমি কি নিজে ইনভলভ, এই প্রশ্ন করা হয়নি। কারণ সবাই জানতো সুভাষ নিজে ইনভলভ নয়। শুধু একটা প্রশ্ন করেছিল, তুমি কি এটা সমর্থন করো। আর দ্বিতীয় প্রশ্ন করেছিল, কারা কারা ইনভলভ, নামগুলো বলো। উনি নাম জানা সত্ত্বেও কারো নাম বলেন। অ্যাকচুয়ালি এই যে ঘটনাটা ঘটবে এবং যারা ঘটিয়েছে তাদের কাছ থেকে উনি আগাম কোনো খবর পাননি। এটা ওনার জানার বিয়ন্ডেই হয়েছে এই ফিজিক্যাল অ্যাসল্টটা। উনি শুধু ঘটনাটা জানতে পেরেছেন, স্পটের ধারে কাছেও ছিলেন। হি ওয়াজ অ্যাওয়ে ফ্রম দ্য স্পট, মোস্ট পসিবলি হি ওয়াজ ইন দ্য লাইব্রেরি। এবং পরে জানতে পারলেন, মনে রাখবেন, উনি জানতে পারলেন কে কে ইনভলভড, বাট হি টুক দ্য হোল রেসপন্সিবিলিটি of not disclosing the names of the boys involved. He took the risk and responsibility and took the risk of being expelled. এই যে এইটুকু বালক, তার ওইটুকু বয়সে যে নেতৃত্ব দেওয়ার যে বিপুল ক্ষমতা দেখিয়ে গেছেন, এটা ভারতবর্ষের ইতিহাসে আপনি আর কোনো প্যারালাল পাবেন না। এবং দুর্ভাগ্য, আমি এবার মহাকালের কথা, নিজের কথাতেই আসছি, আমি নিজে কি বলে গেছেন পরে আবার আলোচনা করব। আমার কথার থেকে সব থেকে ইম্পর্টেন্ট মহাকাল নিচে বলছেন কি। আমি বলছি পেজ নাম্বার 213, ওই মহামানব আসে, অ্যাভারেজ এডিশন।
ওদিকের বীজটা দৌলতপুর যাওয়ার জন্য হয়ে গেল। ওখানে গিয়েই এই পর্দার আড়ালে কি আছে, এরকম অ্যাক্টিভিটি আছে জানতে পারলুম। নিয়ে গিয়েছিলেন মাস্টার মশাই। তখন আমার মাথা এদিকটায় ভোঁতা ছিল। কলেজ ম্যাগাজিনে লেখা ইত্যাদি সবই আমাকে করতে হতো। আর অধ্যাপক ওটেন ছিলেন ওই ম্যাগাজিনের চিফ। দৌলতপুর মানে এখন দৌলতপুর হচ্ছে সেই সময়, আর একটা হচ্ছে ডেন অফ রেভলিউশনারিজ, অ্যান্টি ব্রিটিশ রেভলিউশনারিজ। ওপার বাংলায় পড়ে গেছে দৌলতপুর। তারপরের পার্টটা পড়ছি। লাইব্রেরিতে ঢোকা এবং বেরোনোর এর মধ্যেই ঘটনা ঘটে গেছে। আবার শুনুন ভালো করে। লাইব্রেরিতে ঢোকা এবং বেরোনোর এর মধ্যেই ঘটনা ঘটে গেছে। রাতের অন্ধকারে অত্যন্ত প্রণম্য পূজ্য ঘটনা জানালেন, বলে পাঠালেন এই ব্যাপারে হয়েছে। সু যেন বাঁচায়, মানে সুভাষ যেন বাঁচায়। প্রথম শুনে মুখ থেকে বেরিয়েছিল, সে কি? ছেলে মানুষ তো ছিলাম তখন। ভালো বলো মন্দ বলো, তখন একটা আদর্শ ছিল। সুকে বলিস ও যেন বাঁচায়। সেই যে আমার মুখ বন্ধ হলো, আর কেউ খোলাতে পারলো না। সেই যে আমার মুখ বন্ধ হলো, আর কেউ খোলাতে পারলো না। পরম পূজ্য স্যার আশুতোষ, তাকে বারবার প্রণাম করি। তিনি বারবার চেষ্টা করেছিলেন আমি কিছু বলি। ইম্যাচিওর মনে বারবার ধ্বনিত হচ্ছিল, আমার ছেলেকে বাঁচা, আমার ছেলেকে বাঁচা। সুতরাং এক চুপ আর হাজার চুপ, এক চুপ আর হাজার চুপ। মহাভারতে পড়েছিলুম, যেখানে সত্য কথা বললে মহান অনিষ্ট হবে, কারো প্রাণ যাবে, সেখানে মিথ্যা না বললেও সত্য বললে সর্বনাশ হচ্ছে। তখন মুখ বন্ধ করে থাকবে, কিপ কোয়াইট। যদি কোনোদিন হঠাৎ উদ্দাম স্রোত বয়, তাহলে চুপি চুপি লিখে দেব তিনি কে ছিলেন, তিনি কে ছিলেন। সুতো ফেসে গেল, সুতো ফেসে গেল। আর একদিন তিনি মা জননীর কাছে কেঁদে বললেন, আর একদিন তিনি মা জননীর কাছে কেঁদে বললেন, বাবা তো একেবারে ক্ষেপে গেলেন, বাবা তো একেবারে ক্ষেপে গেলেন। এই জায়গাটা যেহেতু ডক্টর শঙ্কর ইংলিশ ট্রান্সলেট করেছিল, ও ভালো করে ফিল করবে এই জায়গাটা, খুব ভালো করে ফিল করবে। শঙ্কর কি আছে এখানে? আছে। আচ্ছা, একটা জিনিস এবার এ থেকে বলে রাখি, এই যে আমাদের বাংলাদেশের বায়োগ্রাফাররা অন নেতাজি, অন সুভাষচন্দ্র, এই ব্যাপারটা বুঝতে পারছে না। তার কারণটা কি? তার কারণটা এইখানে। এক নাম্বার, এরা পড়াশুনো করে না। দু নাম্বার হচ্ছে, একটা মানুষকে রিড করতে গেলে, তার হাইটটাকে স্কেল করতে গেলে, আর তার গ্রেটনেসকে, তার ভাস্টনেসকে মেজার করতে গেলে, এই বায়োগ্রাফার বা হিস্টোরিয়ানদের মিনিমাম কোয়ালিটি দরকার হয়। হোয়াট ইজ দ্য মিনিমাম কোয়ালিটিস? হয় তাদেরকে একটু গ্রেট হতে হবে এবং সঙ্গে একটু টল হতে হবে, অথবা অ্যাটলিস্ট যে পৃথিবীতে মহান ব্যক্তি থাকতে পারে এরকম মাপের, এবং এত বড় মাপের মন থাকতে পারে, এই অনুভূতিটা থাকতে হবে। যাদের এই অনুভূতি নেই, এই অনুভূতিহীন লেখকরা যদি ইতিহাসের বই লেখে, যদি বায়োগ্রাফি লেখে, তখন এই সর্বনাশটা হয়ে যায়। আপনি যেটা মনে মনে দেখেননি, মনে মনে জানেন না, আপনি তাকে দেখালেও দেখতে পাবেন না। সে হোয়াট ইউ ওয়ান্ট টু সি, ইউর মাইন্ড মাস্ট নো। চোখের সামনেই পৃথিবীর সত্য থাকলে আপনি বুঝতে পারবেন না। ইউর মাইন্ড মাস্ট নো। স্পিরিচুয়ালি, ইন্টেলেকচুয়ালি ইউ মাস্ট বি দ্যাট ম্যাচিউর। আরেকটা জিনিস বলে রাখি, কারণ এই যে কিছু কিছু সিনেমা হচ্ছে না, নাটক কি থিয়েটারে, এতে টিভিতে,
যে সুভাষচন্দ্র কি হাতে চপ্পল নিয়ে ওটেনকে মারছে, নাটকীয়তা আছে। এই নাটকীয়তার সেল ভ্যালু আছে, মার্কেট ভ্যালু আছে, চটক দাঁড়িয়ে আছে, মার্কেট এটা খায়। তাই এই ফিল্মের ডিরেক্টররা এটা বানায়। এটা দুর্ভাগ্য। সত্য উপলব্ধি অনেক বড় কাজ। আর এ নিয়ে ডক্টর জয়ন্ত চৌধুরী অনেকগুলো লেখালেখি করেছে, অনেক বলেও, কিন্তু দুর্ভাগ্য ইভিন বাংলাদেশের, এই বাংলার অধম, এই পোড়া বাংলার অনেক শিক্ষিত লোকও এটা বোঝাতে চায় না। কারণ এই শিক্ষিত লোকগুলো তো টলও নয়, গ্রেটও নয়। Our so-called biographers in Bengal or in India are neither tall nor great. They have not the capacity to fathom the vastness of the character of Subhash Chandra Bose. And how tall this man, they cannot scale it because their own scale is very short. That's the problem. And in those days, Subhash Chandra showed how big he is, how great his character is. He took the responsibility on his own shoulder. Even after knowing who physically assaulted Oten, he did not disclose his names. And he did it to protect the career of those boys, even at the risk of himself being expelled. When he is leader, he has shown that responsibility. He has shouldered on all the responsibilities. That's the leadership. His own career was secondary to him. But to protect the careers of the other boys was primary to him. And one thing, remember, he was not directly a lover of the terrorist activities or segmented revolutions. Terrorism is actually a term designed by the Britishers, by the colonialists. Not from our side, this should be called as a segmented revolution, and revolution done as per the capacity of the revolutionaries. Actually, he respected that. When you cannot build up a big army to fight the British, these segmented revolutions, depending on the limited capacity of the revolutionaries, you have to welcome. And step by step, that will go. At one time, the huge army will be formed that will fight the colonialists. That was his plan. First, segmented revolutions, segmented armies throughout the country, then merger of all these revolutionary groups, then a big army inside the country and outside the country, then the final onslaught on the British army. That was his plan. He never decried these small scale revolutions, never. He knew the realities in India. And sorry, this biographers has miserably failed to measure the greatness of that boy Subhash Chandra, who was the leader at that age in the Presidency College. And now I will go to the next part, that is page number 230. আমি গতকাল ওনার ওই যারা বিয়ের গল্প লেখে, প্রচার করে বেশ পয়সা ইনকাম করে, বা এককালে নেহরুর এই ডিজাইনটাকে সাপোর্ট করে কোটি কোটি টাকা ইনকাম করেছে, গতকাল আমি মহাকালের কথা নেতাজি থেকে ভগবানজি ওই বই থেকে আমি কিছু কোট করেছিলাম। তার সঙ্গে অ্যাড করছি ওই মোহাম্মদ ওয়াসিতে ওই এপিসোড সম্বন্ধে, ওই স্টোরি সম্বন্ধে মহাকাল নিজে কি বলেছেন, ওই মোহাম্মদ ওয়াসি চারণিক। 230, পেজ নাম্বার 230। শঙ্কর এটা ট্রান্সলেট করেছিল,
ও আরো ভালো বুঝতে পারবে, ও জানে এটা। আমি সেই পোর্শনটা, যে পোর্শনটা ওই বইয়ে নেই, এটা এইখানে আছে, কোরিলেট করে নিন ওই মহামানব আশিতে। কারণ মহাকাল এই এই ইস্যুটা নিয়ে, এই স্টোরিটা নিয়ে খণ্ড বিচ্ছিন্ন হয়ে মাঝে মাঝে কিছু কথা বলেছেন। ন্যাচারালি সেটা প্রকাশিত হয়েছে খণ্ড বিচ্ছিন্নভাবে দু জায়গাতে, আবার পরে কিছু অংশ বেরোবে। যেটা হাতের কাছে পাচ্ছি, আপনারা নিশ্চয়ই পড়েছেন, আমি আবার পড়ে শোনাচ্ছি। সারা জীবন প্রতিজ্ঞা করে ব্রহ্মচারী থাকবো বলে তারপর মরণের দিকে ঝাঁপ দেওয়ার মুখে শেষে ডোবায় পড়ে শামুকে পা কাটল। When he is ready for the submarine journey, such a risky journey, কিছু বলছি না। চারিদিকে এসএস সিক্রেট সার্ভিস 24 ঘন্টা পাহারা দিচ্ছে, চারিদিকে কাজের ব্যস্ততা। সে সময়ে সে মাসগুলো এমন অবস্থায় ছিল কি মনে হতো শরীরটা ফেটে যাবে। যখন এইরকম প্রায় হয়ে যাবার জোগাড়, তখন একজন ইশারায় বলল, অমুকের সঙ্গে কথা বলতে পারো, কাজ হতো। কথা বলতে বলতে সেই বড় হলের এক প্রান্তে গিয়ে নিয়ে যাওয়া হলো, আর কিছু বলা হলো। যা প্ল্যান হয়েছে সেটা মঞ্জুর হয়েছে, যা প্ল্যান দেওয়া হয়েছে সেটা মঞ্জুর হয়েছে, অ্যান্ড দি সাবমেরিন জার্নি ইজ অ্যাপ্রুভড। ওকে, এই কথা আলোচনা করতে ঘেন্না করে, এই কথা আলোচনা করতে ঘেন্না করে। যে লোকটা আগুনের ভেতর ঝাঁপ দিতে যাচ্ছে, সে কি এমনই নৃশংস, এমন অত্যাচারী, এমন হত্যাকারী হবে যে সে অবস্থায় একটা মেয়েকে বিয়ে করতে যাবে? আর কোনো মেয়ে যদি সে অবস্থায় সম্পর্কে আসবার জন্য বলে, তাহলে সেই লোকের পক্ষে এটাই তাকে বলা স্বাভাবিক যে আগে বিপদ থেকে উদ্ধার হয়নি, তারপর এ সম্বন্ধে বিচার হতে পারে, বিচার করতে হবে। সদ্যজাত শিশু এবং সদ্য পরিণতাকে আগুনে ফেলে চলে গেল, আর সেই মহিলাও রাজি হয়ে গেলেন। দাদাদের আবার বাংলায় লেখা হতো কবে? দাদাদের আবার বাংলায় লেখা হতো কবে? My friends, look here. That 10-line letter in Bengali, which the scoundrels of Netaji Research Bureau is showing to the world as a certificate of marriage, that 10-line Bengali letter, to Mezda, the scoundrels had manufactured that story, that letter. দাদাদের আবার বাংলায় লেখা হতো কবে? আর দিন তারিখ, জায়গার নাম একেবারে চিঠির নিচে, এটাও তো কখনো হয়নি। লুক দ্যাট লেটার, দেয়ার দ্য প্লেস, সিগনেচার এন্ড ডেট অ্যাট দি বটম। এটাও কখনো ঘটেনি। কোনো মানুষ যখন ক্রুশিয়াল হ্যাজার্ডাস কাজ হাতে নেয়, তখন সে মানুষটা কিছুতেই স্ত্রী সঙ্গ করতে পারে না। সে সময় সঙ্গে স্ত্রী থাকলে সে মানুষের সর্বনাশ হয়ে যাবে। কোনো সিক্রেট কার্ড হ্যাজার্ডাস কাজ, কোনো ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল সংবাদকে ফুলপ্রুফ করতে হলে কেবল একজনকে সেটা আগলে রাখতে হবে। দুজন তাতে জড়িয়ে থাকলে সর্বনাশ হয়ে যাবে, সে কাজ আর হবে না। এমন এক পরিস্থিতিতে ঘটনাচক্রের এমনই পরিণতি যে এই ঘৃণ্য সাজানো ঘটনাগুলি সম্পর্কে মহাকালের মুখ খুলতে হলো। আর একটা সময় অনুচররা এ নিয়ে কিছু মেনশন করেছিল, প্রচন্ড গর্জে উঠেছিলেন মহাকাল, খবরদার এসব ইতর আলোচনা আমার কাছে পেশ করবে না, আর কখনোই এসব বই আমার কাছে আনবে না। আবার মহাকাল বলছেন, ওই চিঠিটা ফরজারি,
ছোটবেলা থেকে চিঠির উপর মাঙ্গলিক চিহ্ন থাকতো। মহাকালও বিশ্বাস করব, ভগবানজিও বিশ্বাস করব, বিয়ের গল্পও লিখব, পিটিএসডিও লিখব, আর উইথাউট ডকুমেন্টস, উইথাউট পেপারস ফৈজাবাদে আবার মরণের গল্পও লিখব। বাহ বা তথ্যনিষ্ঠ সব ঐতিহাসিক। বিয়ের গপ্প লিখলে তো বই বিক্রি হবে না, রসালো জিনিস। একটা কথা বারে বারে বলি না, টেস্টি ফুড is sold more in the market than the healthy food. টেস্টি ফুড তৈরি হচ্ছে। এবার আসছি আবার সেই করবোরেশন শোলমারি নিয়ে। কালকে যে অংশটা পড়েছিলাম তার সঙ্গে, কালকে যেটা পড়েছিলাম শোলমারি থেকে, শোলমারি উপরে অন নেতাজি থেকে ভগবানজি, আজকে তার বাইরে কিছু অংশ আছে এখানে ওই মহামানবাসী পেজ নাম্বার 275। আমি এটা করবোরেট করছি ওই মহামানবাসীর এইখানটাতে যে পোর্শনটা ওখানে আছে ওটা রিড আউট করছি না। একটা অংশ একটু ওভারল্যাপ করবে, একটু পড়ছি। অনসলভ নিজে কি বলছেন, ভগবানজি নিজে কি বলছেন। এতটা হয়ে গেলে খুব ভালো হয়, সব দিক থেকে নিশ্চিন্ত হওয়া যায়। কেন যে নেতাজির শোলমারি আশ্রম থেকে সভার মধ্যে এমন ধারায় বেরিয়ে এসে প্রকট হওয়া এখনো হয়নি, এটাই চিন্তার কথা। এমন এক্সপেক্ট করেছিলাম যে এর কিছু আগেই নেতাজি শোলমারি থেকে অথবা ওখান থেকেই কোনো বিশাল জনসভায় গিয়ে আত্মপ্রকাশ ঘটাবেন। এসব সবাই যুক্তি তর্কের কোনো প্রশ্নই ওঠে না। তারপর নেতাজির পক্ষে সবই ক্লিন সেলিং নয় কি? কিন্তু ইট ইজ এ ভেরি বিগ, কিন্তু মনে করো না যে এরকম নেতাজি এসে গেলেও দি হরাইজেন শ্যাল বি ক্লিয়ার, মোটেই না। এবং ঠিক তার উল্টো, তোমরা মনে করছো যে এটা হয়ে গেলে আমার প্রবলেম সলভ হয়ে যাবে। দেখো এবার কি বলছেন, এটা বই আমি একটা পড়ে শোনাচ্ছি, এটা আপনারা নিজেরা পড়বেন এই লাইন বাই লাইন, প্রতিটা লাইন এবং ইন বিটুইন দ্য লাইনস হাউ কমপ্লেক্স দ্য এরিয়া ইজ। অর্থাৎ যদি এরকমটি হয়ে যায় তবে নেতাজি বাংলায় এলেন বাঙালির ধন, তিনি দেশভর ঘুরে বেড়াতে লাগলেন, যা করবার করতে লাগলেন। ইট অ্যামাউন্টস টু দিস, দি কম্বাইন, দ্য নেহেরু অ্যান্ড দি ট্রেটার্স কম্বাইন, দি কম্বাইন একদিক থেকে এক সমস্যা থেকে ঝাড়া হাত পা হয়ে গেল। তখন দি কম্বাইন শ্যাল বি ফ্রি টু কনসেন্ট্রেট অল দেয়ার মাইক্রোস্কোপস। Then the combine shall be free to concentrate all their microscopes, doorbins, magnifying glass, radar screen, and blood, far and wide, for that one purpose, একে বলে প্যারালাল ব্লক। অর্থাৎ দি কম্বাইন আশা করবে যে নেতাজি যখন এসে গেছেন তখন অন্য পক্ষ কিছু না কিছু কেয়ার ফ্রি, একটু না একটু অসাবধান হবেই। কিন্তু নিশ্চিত মতো হয়ে এই অন্য পক্ষ একটু অসাবধান হওয়াই কম্বাইনের হাতে হেঁলির চাবি দেবে। তখন হয়তো যে ভয়ানক ভূত কাঁধে চেপে আছে তাকে ওঝাদের দ্বারা সরিয়ে ফেলা সম্ভব হবে। ভয়ানক ভূত চেপে আছে তাকে ওঝাদের দ্বারা সরিয়ে ফেলা সম্ভব হবে। আমি একটা কথা বলেছি না বারে বারে, দিস সোলমারি ইজ এ বিগ ট্র্যাপ। ট্র্যাপ ইজ দেয়ার বিকজ when in that situation মহাকাল
may play some mistake, because Mahakal is being provoked every moment. On those provocations, he fails to each step very carefully. A little carelessness will expose his location and himself. This Solmari chapter, Solmari episode is constantly irritating, and that irritation, this is for irritation, and this irritation will compel him to have even a minor mistake, and that minor mistake will expose him. And when the people's mind and eyes are concentrated and focused on the Solmari, as if Netaji is there, it is very easy to annihilate and kill the Mahakal in its original place. The mind and eyes of the people is focused on the Solmari, and by irritation, if Mahakal give a wrong minor step, that will expose him, and then it will be easy to kill, to annihilate where he is, and that will be done behind the curtain, and where the people's mind and eyes are not focused. That means a very sacred killing that he is indicating. হয়তো এই ভয়ানক ভূত, এই ভয়ানক ভূতকে যেটা কাঁধে চেপে আছে, তাকে ওঝাদের দ্বারা সরিয়ে ফেলা সম্ভব হবে। এই জন্যই তো, এবার বলছেন, কোট করছি, এই জন্যই তো তোমার ডেড ম্যান ক্যারিজ সামথিং উইদিন হিম এ ফুললি সাফিসিয়েন্ট to bring eternal sleep within 6 seconds. That something cannot be achieved accidentally. No one of the combine can ever expect to get him alive. Joy Ma. That means dead man is carrying some capsule of very highly poisonous drug, likely cyanide, so that if there is some risk that he will be caught, he will consume that capsules and he will annihilate himself before being caught. That is the lines. এই জন্যই তোমার dead man carries something within him is fully sufficient to bring eternal sleep within 6 seconds. That something cannot be activated accidentally. No one of the combine can ever expect to get him alive. Joy Ma. And there are some scholars who are telling that Bhagavanji or Gumnai Baba Mahakal is a fake man, is a fraud man, some KD criminal hiding. Someone is telling he's a Russian agent supported by Indira Gandhi. My God, I have told you, to fathom one thing, you must have some knowledge, some reading on the subject. A tall man, a dwarf cannot measure the height of the Himalayas. A person who dives in a pond and only in the pond throughout the life cannot measure the vastness of an ocean. That needs some vastness within and experience, reading, study. That's our problem. I think is it half an hour? I think half an hour. May I stop it today? Someone yesterday told that half an hour is not good, it should be longer. But I think half an hour, I should not proceed half an hour, more than half an hour. Yes, Ramkrishna Saha, Prantik Mollik,
Somdev, Madhuchanda, Shankar, Saumu, and someone else there. Okay, I'll just quote a few lines from Netaji থেকে ভগবানজি. For those persons who are preventing the government of India attempt to regularize the citizenship for the Hindu refugees from Bangladesh, from East Pakistan. Those who have read this Oi Mahamanava Ashe and notes of Bhagavanji on the Bhagavanji must have seen how Bhagavanji is sympathetic to the Jews who are refugees for 2000 years. He knows the pain of partition. He's the only leader in this subcontinent. He knows the pain of becoming refugee. And he knows what is the pain of the refugees from in East Pakistan. I'm just, no, not my words. Let me read some lines for only, I hope I'll trouble you only for 5 minutes. Page number 146, 147, Netaji থেকে ভগবানজি. বাংলাটাকে কেটে বিহার রূপে আলাদা একজন করলো মাত্র একজন বাঙালির দ্বারাই হতে পেরেছিল, এ তো সবাই জানে। তখন এই হুক্কা হুয়ার দল কি শুয়ে ঘুমোচ্ছিল? পাককে যখন অর্ধেক বাংলা কেটে দেওয়া হলো তখন এইসব হুক্কা হুয়ারা কোথায় ছিল? তখন এদের বীরত্ব কোথায় সেঁধিয়েছিল? ওয়েস্ট পাকের প্রত্যেক রিফিউজিকে তার ছেড়ে আসার ক্ষতির সওয়া দেড় গুণ দেওয়া হয়ে গেছে। যার 1 টাকার ক্ষতি হয়েছে সে বলেছে 5 টাকা, তাকে তাই দেওয়া হয়েছে। কিন্তু 40-50 লক্ষ পূর্ব পাকের রিফিউজিদের 1 পয়সাও ক্ষতিপূরণ দেওয়া হয়নি। কেন? ভিক্ষে স্বরূপ ডোলস 40-50 কোটি টাকা খরচ করেছে খাওয়াতে রাখতে, কিন্তু ক্ষতিপূরণের জন্য 1 পয়সাও না। And to add insult to injury, all this is being done through the hands of a Bengali dog who is himself a East Bengali refugee. আমি জিজ্ঞেস করি, তখন কি বদলেই হুক্কা হুয়ার দল ঘুমোচ্ছিল? It was only Bengal, Calcutta, which was bombed. লক্ষ লক্ষ লোক পালিয়েছে। Only in Bengal, second scorched earth policy, দরুন লক্ষ লক্ষ মন চাল ধান গঙ্গায় ফেলে দেওয়া হয়। 4 কোটি টাকার কিস্তি নৌকো জ্বালিয়ে দেওয়া হয়। ফলে ম্যানমেড মহামারী মরকে 50 লক্ষ মূল্য। কোথায় ছিলেন তখন এরা? The refugees of East Pak left a very prosperous state affairs. They came bereft of everything. I say they came bereft of everything, even of the courage they had. Oh, these people were left on their own, deserted both by God and man. After all, partition was not for their fault. Why they should suffer? Daughters and sisters, mothers were keeping their soul in their body by white slavery in Bengal. এইসব নরপিশাচের দলের আওয়াজ তার বেলায় কেন? পবিত্র, আর লিখতে পারছি না, বোধহয় পাগল হয়ে যাব। হ্যাঁ, কি যেন বলছিলাম? হ্যাঁ, পবিত্র। এই বাংলাদেশকে পুরাকাল থেকে সবাই ভয় করে এসেছে। হিন্দু সাম্রাজ্যের পর থেকে সকলেই একই চেষ্টা করে এসেছে, বাংলাকে দাবিয়ে রাখো। মুসলমানরা তাই করেছে। ওই মুসলমানেরা একত্র হয়ে গেছিল, কারণ 95% of the Muslims of India
আর কনভার্টেড মুসলিমস। তারপর এলো লাল মুখ বাঁদর, মনে রেখো এক মুসলমানই বাংলাকে এবং ভারতকে ইংরেজের হাতে তুলে দিয়েছিল। এ কথাটা ভুলো না, ভুলো না। ইংরেজরা জগতের মধ্যে, বর্তমান জগতে সবচাইতে বুদ্ধিমান, চতুর, কৌশলী, রাজনীতিজ্ঞ এবং কূটনীতিজ্ঞ। ওরা দেখলো বাংলাকে, বাঙালিকে বুঝে নেব সব, বাংলা টুকরো টুকরো করে কাটা হতে লাগলো। বাংলার এক এক অঙ্গ, কাটা অঙ্গ দিয়ে 4টে আলাদা দেশ তৈরি হলো। অন্ধ হয়েও না পবিত্র, মাঝে গ্যাপ দিলাম কিছুটা, অন্ধ হয়ে না পবিত্র এই বাংলাকে গুরু দেশবন্ধু এবং শিষ্য ড্যাশ এর শক্তি ছিল মিস্টার গান্ধী আর জওহরের সামনে গন্টলেট ফেলে দেওয়ার এবং ওপেন ফাইটে বারংবার হারিয়ে দেওয়ার। যে পরাজয়ের অপমান ওরা ভোলেনি, ভুলতে পারে না। মনে রেখো মিস্টার জিন্না দারুণ অভিমানে আলাদা হয়ে মুসলিম লীগ তৈরি করেন, একমাত্র কারণ জহর। মিস্টার জিন্নাকে পাকিস্তান তৈরি করে নেবার জন্য ফ্যানাটিক জহর করেছে। আপনারা কিছু প্রশ্ন করেছিলেন, ওই আমি পরে একদিন ওই নেতাজির সুভাষচন্দ্রের 1938 প্রেসিডেন্সিয়াল স্পিচটা উপরে টোকিও স্পিচ সিরিজ, ওনার ইউনিভার্সিটি স্পিচ সিরিজ, সেখানে নেশন বিল্ডিং এর যে কথাগুলো বলেছেন, এইখানে যে যে আইটেমস গুলো নিয়ে উনি চিন্তা করেছেন, যেগুলো করতে বলেছেন আমাদের ন্যাশনাল কর্তব্য, সেইগুলো ধরে ধরে একদিন বলবো যে আমাদের আজকের গভর্নমেন্ট অ্যাট দি সেন্টার সেটা কতখানি ফলো করছে বা করতে পারছে না, বা সত্যি কোনো অপোজিট কাজ করছে, এটা দেখাবো। আর আজকে দেখছিলাম মহামানবে ওই মহানাসের কয়েকটা পেজ নিয়ে কয়েকজন বন্ধু ডিসকাস করতে বলেছিল, ওগুলো পরে একদিন করব। আমার মনে হয় আজকে থাক, হয়ে গেছে বোধ হয়, ও 37 মিনিটস হয়ে গেছে, আজ থাক। হ্যাঁ, এই বলে শেষ করছি। শুভরাত্রি।